পঞ্চগড়। পঞ্চ মানে তো পাঁচ, তাহলে কি এরকম কিছু যে পাঁচটি গড়ের সমাহার নিয়েই পঞ্চগড়? আসলেই তাই, অনেকেই তাই মনে করেন। তবে অনেক ইতিহাসবিদ মনে করেন প্রাচীন জনপদ পুন্ড্র রাজ্যের অন্তর্গত পঞ্চনগরী নামে একটি অঞ্চল ছিল। কালক্রমে পঞ্চনগরী পঞ্চগড় নামে আত্মপ্রকাশ করে। তো নামকরণ যেভাবেই হোক না কেন, আমি এখন বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় ভ্রমণ করছি। বর্তমানে আছি পঞ্চগড় মুক্তাঞ্চল পার্কে। এই স্থানটিকে পার্ক বললে ভুল হবে, এটি আসলে নদীর পাড়ে খুব চমৎকার একটা স্থান। পার্কের মতো আর্টিফিশিয়াল কম, বরঞ্চ ন্যাচারাল ভাইবটাই বেশি। আমরা বরং এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখি। পাশেই চমৎকার নদীটির নাম চাউলি। এখানে এই ভর দুপুরে মাছ ধরতে ব্যস্ত দুই মুরব্বি। তাদের মাছ ধরা দেখি, তাদের সাথে আলাপ করতে হবে। কি চমৎকার একটা লোকেশনে আমরা এসে দাঁড়াইলাম। এটা হচ্ছে চাওই নদী। পঞ্চগড় থেকে তেঁতুলিয়া, তেঁতুলিয়া থেকে পঞ্চগড় যাওয়ার পথে এই প্লেসটা পড়ে। এবং এত চমৎকার একটা প্লেস, এখানে পঞ্চগড়ের যে নামকরণ সেটার একটা চমৎকার ইতিহাস দেওয়া আছে, যে কোন পাঁচটি গড়ের মিলিত রূপ পঞ্চগড়। এখানকার মুরব্বীরা মাছ ধরছে, আর এখানকার সবচেয়ে বড় আকর্ষণ এখানে লেখা আই লাভ পঞ্চগড়। এটা বাংলাদেশে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় এরকমভাবে বা বিখ্যাত যে জায়গাগুলো আছে সব জায়গায় আই লাভ পঞ্চগড়, আই লাভ রাঙামাটি এরকম করে লেখা রয়েছে। আমাদের ট্যুরমেট তারেক ভাই, সে এই নদী দেখে আর জাল দেখে মাছ ধরার লোভ সামলাইতে পারে নাই। সে এখন খ্যাপলা জাল মারবে, তো দেখা যাক। পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পড়েও যেতে পারে পানিতে। দেখা যাক, 1 2 and 3। ভালো খেও, যথেষ্ট ভালো খেও আসছে। এখন মাছ পাওয়া কি ভাগ্যে নাই মাছ। এই যে একটা আছে, দারুন 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 তারেক ভাই আমাদের মাছ ধরছে। একটা না দুটো মাছ আছে এবং সুন্দর মাছ। এগুলোর নাম কি কাকা? পুঁটি? এটা বৈরালি মাছ। বৈরালির বাচ্চা দেখেন অনেকগুলাই উঠছে ছোট ছোট। ফোডিং কেমনে করে ভিতরে গেল? দেখি কাকা। হ্যাঁ, বৈরালি মাছের কথা বলি। বৈরালি মাছ খুব বিখ্যাত মাছ, ছোট মাছ, খুব সুস্বাদু মাছ। হ্যাঁ, দামেও অনেক দাম। তো সেই বৈরালি মাছ 2-3 পিস উঠেছে। বৈরালি মাছ, বৈরালি। এই যে তারেক ভাই আরেকবার রেডি হচ্ছে, একটু জোরে মারেন এবার। এইবার সুন্দর ফেলাইছে না স্যার? হ্যাঁ, সুন্দর ফেলাইছে। হ্যাঁ, আপনার বাড়িতে এখানে নাকি? বাড়ি গোয়ালদার বাজার। আচ্ছা আচ্ছা, সাতমারা ইউনিয়ন। আমরা কোন বেড়াতে জায়গা আসছি। দিয়ে শুরু কাকা? হ্যাঁ, ভারত শুরু কোন জায়গা দিয়ে? ভারত তো ওই যে চলে গেছিল ভারত, ওইটা ভারত। ও, এবার তো জাল গুছাচ্ছেও সুন্দর। এই মিটু স্যার, হ্যাঁ, ছোট করে ভিডিও করেন। উঠাই ফেলাইছি। এটা হিরো কোনটা আছে? এই যে নদীর মাথা থেকে যে চা বাগানটা দেখা যাচ্ছে, এই চা বাগানটা ইন্ডিয়ার, তাই না চাচা? ওই চা বাগানটা ইন্ডিয়ার, কিন্তু এই পাশের অংশ বাংলাদেশের। এই নদীর পাড়ে আসলে অল্প একটু সময় কাটালাম, কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড যাকে বলে। যদিও এখন ভর দুপুর, অনেক রোদ, কিন্তু ইটস বিউটিফুল, স্টানিং, চমৎকার। আমরা এরপর যাব মহারাজার দিঘি। মহারাজার দিঘিটাও নাকি অনেক চমৎকার একটা প্লেস। আর এই পাশে একটু টিলার মতো লাগছে, দেখি তো উপরে কি আছে। ও, এই চা বাগান। উপরে উঠলাম, ওঠার পরে যে চা বাগান আছে এটা আবার কিন্তু আমি বুঝতে পারিনি নিচ থেকে যে এখানে একটা চা বাগান আছে। ভালো, বাহ, চমৎকার। আসলে আমাদের এলাকায় আম বাগান, লিচু বাগান, ধান ক্ষেত আবার এই এলাকার সাথে তুলনা করে পারা যাবে না, কারণ এই দিনাজপুর, পঞ্চগড় এইদিকে যে বড় বড়, মানে যখন দেখি মাঝে মাঝে যে যত দূর চোখ যায়
ধান ক্ষেত। আর এখন তো আরও চমৎকার লাগছে, সব পেকে পেকে আছে, কাটার সময় হয়েছে, চমৎকার লাগছে। তো এই নদীর পাড়ে হঠাৎ করে উঁচু জায়গাটা দেখে বুঝতে পারিনি যে এখানে একটা চা বাগান থাকতে পারে। যাক, ভালো লাগলো। আর পঞ্চগড় জেলা প্রশাসনকে ধন্যবাদ যে আই লাভ পঞ্চগড় লিখেছে। এটা বিষয় না, এটা তো লিখবেই, ওকে ফাইন। পঞ্চগড়, 5টা গড়ের বিবরণ সহ দেওয়া আছে, যে পঞ্চ মানে 5 আর গড়, 5টা গড় মিলে যে পঞ্চগড়, সেই 5টা গড়ের নাম, কিভাবে সেই গড়গুলো তৈরি হলো, বৃত্তান্ত সব কিছু। এই পয়েন্টে মানুষ হবে বিকেলবেলায়, রোদ পড়ে যাবে, মানুষ এসে নদীর পাশে বসবে, মৃদুমন্দ হাওয়া, তারপরে স্ট্রিট ফুড, একটা চমৎকার ব্যাপার। আমরা এই পথ দিয়ে গিয়েছি গতকাল, বাট সেই সময় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমরা এখানে নামতেও পারিনি, বসতেও পারিনি, আসলে চোখে পড়েনি। আর এখন তো দেখলাম, সেজন্য এখানে নেমে পড়লাম, একটু চমৎকার সময় কাটালাম এখানে। আমরা এরপরে চলে যাব মহারাজার দিঘি। সেটা খুব চমৎকার, অনেক বড় একটা দিঘি শুনেছি। চেষ্টা করছি উত্তরবঙ্গ এক্সপ্লোর করার যতটা পারা যায়। পঞ্চগড়ের মহাসড়ক বা লোকাল সড়ক সবই চমৎকার, চারিপাশে চমৎকার দৃশ্য, খুব উপভোগ্য। আমরাও ছুটে চলেছি ছায়া ঢাকা সড়কে মাঠঘাট পেরিয়ে। গন্তব্য 1000 বছরের পুরানো দিঘি। এই তো আমরা চলেই এসেছি, যদি সম্ভব হয় এখানেই গোসল করব। চলে এসেছি মহারাজার দিঘি। আসলে দিঘিগুলো দেখলেই বোঝা যায় যে কেন এগুলোর নাম এরকম, মহারাজার দিঘি, মহারাজার মহাদিঘি। এটা অনেক অনেক বিশাল। আমরা একটা ঘাটে এসেছি, এর অপর পাশে আরেকটা ঘাট রয়েছে, সেখানে গিয়ে ইচ্ছে করলে গোসল করা যাবে। আই থিঙ্ক বেশ বড়, বেশ বড় না, অনেক বড়। এই সেই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে মহারাজা মহারানী তারা নেমে গোসলে যেতেন। আমরা মহারাজা দিঘির এক পাড়ে তো এসেছিলাম, এখন গোসল করার জন্য আর এক পাড়ে যাচ্ছি। এখানকার স্থানীয় মানুষজন সাজেশন দিলেন যে ওই ঈদগাহটা যে পাড়ে আছে সেই পাড় থেকে গোসল করলে নাকি ভালো হয়। তা আমরা এখন পুরা দিঘিটা ঘুরে সেই পাড়ে যাচ্ছি। এই যে ঈদগাহ, আর এই হচ্ছে ঘাট। মহারাজার এই দিঘি কবে খনন করা হয়েছিল সে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না, তবে প্রাচীন কোনো এককালে মহারাজা পৃথু তিনি এই ঘাটটি, এই দিঘিটি খনন করিয়েছিলেন। নিশ্চয়ই উত্তরাঞ্চলের এই এলাকার মানুষের পানির সমস্যা মেটাবার জন্যই করেছিলেন, তেমনটাই হওয়াটাই স্বাভাবিক। তো সব কিছু মিলিয়ে আমরা এই দিঘিটা একটু ঘুরে ঘুরে দেখলাম। পুরাটাতে একবারে ঘুরে দেখা সম্ভব নয় চারিপাশ দিয়ে, তারপরেও আমরা যতটুকু পেরেছি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। ভাই আমাকে একটা দেন, খাই। এখন তো খাওয়া যাবে ডাইরেক্ট, তাই তো? হ্যাঁ, সমস্যা নাই। টক তো হবে এই জলপাই। এই যে জলপাই গাছ আছে এখানে অনেক, ওখান থেকে জলপাই, এগুলো কোথায় যাবে ভাই? ঢাকা, ঢাকা শহরে যাবে। আমি একটা জলপাই নিলাম ভাইয়ের কাছ থেকে, খাবো। এরপর আমরা সবাই মিলে নেমে পড়লাম দিঘির টলটলা জলে। দারুণ এনজয় করেছি আমরা। করে চলে এসছে। পৃথু মহারাজার দিঘিতে গোসল করলাম, গোসল করে খুব ফ্রেশ লাগছে। এখন আমরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দিব। সেখানে রক্স মিউজিয়াম আছে, আর তারা ছাড়া দুপুরে খাওয়া হয়নি এখনও, প্রায় 2টা বাজে। তো আপাতত এই মহারাজার মহাদিঘি থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পঞ্চগড়ের রক্স মিউজিয়ামে। গ্রামীণ মেঠোপথ, চা বাগান সব পেরিয়ে ঘণ্টাখানিকের মধ্যেই আমরা চলে আসি পঞ্চগড় শহরে। আমরা এখন পঞ্চগড় শহরে, আমরা ওই যে মহারাজা দিঘিতে গোসল করলাম, দিয়ে এখন পঞ্চগড় শহরে চলে আসছি, রক্স মিউজিয়ামে যাব।
কিন্তু তার আগে আমাদের ক্ষুধা লাগছে, অনেক খেতে হবে। আমরা মৌচাক রেস্টুরেন্ট না, পঞ্চগড় শহরের মৌচাক রেস্টুরেন্ট বা হোটেল, এখানে আমরা খেতে বসেছি, দুপুরের খাবার খাচ্ছি। আসলে খুব ক্ষুধার্ত আমরা, সবাই খাওয়া শুরু করে দিয়েছি। এটা কি ভর্তা ভাই? আচ্ছা, শুটকি ভর্তা, সবজি, মাছের ঝোল সব মিলিয়ে খাওয়া দাওয়া করলাম। এরপর আবার স্পঞ্জের মিষ্টি, অসাধারণ মিষ্টি, পঞ্চের মিষ্টি। যদিও আমাদের বগুড়ায় দই মিষ্টির জন্য বিখ্যাত, তারপরে বলবো পঞ্চগড়ের এই পঞ্চের মিষ্টিটা একটু ভিন্ন স্বাদ আপনাদের দিতে পারবে। না ভালো, তবে এই পঞ্চের মিষ্টি খেতে গেলে শুধু মনে পড়ে হালুয়াঘাটের মিষ্টির কথা। হালুয়াঘাটের একটা দোকান আছে, সালামের মিষ্টির দোকান, সেখানের স্পঞ্জের মিষ্টিটা বেশ ভালো। সিনেমা রোডের মৌচাক হোটেলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। এখন বাজে 3টা। আমরা এখন যাব রক্স মিউজিয়ামে। পঞ্চগড়ে একটা পাথরের মিউজিয়াম আছে, যেটাকে রক্স মিউজিয়াম বলে। আমরা এখন এই যে পঞ্চগড়ের গোল চত্বরে আছি। পঞ্চগড় শহরের গোল চত্বর, বাজার, অলিগলি পার হয়ে গুগল ম্যাপের সাহায্যে আমরা পৌঁছে গেলাম পঞ্চগড় সরকারি মহিলা কলেজে। অথচ আসবার কথা রক্স মিউজিয়ামে। পঞ্চগড় মহিলা কলেজের ভিতরেই এই জাদুঘরটার অবস্থান, রক্স মিউজিয়াম। শনিবারের কারণে আচ্ছা, আনুমানিক 7 কোটি বছর আগে এই পঞ্চগড় এলাকা, এটা হচ্ছে হিমালয় রেঞ্জের অংশ ছিল। এই হিমালয় রেঞ্জের অংশ থাকার সময় সেখানে একটা সাগর ছিল, কিন্তু যে টেকটোনিক প্লেট একসাথে ধাক্কা খাওয়ার কারণে যে মহাদেশগুলো পৃথক হয়ে গেছে, হ্যাঁ, ঠিক সেই কারণে এখানকার সাগরটি হারিয়ে গেছে। এবং সেই সময়ের পাথরের সংগ্রহমালা নিয়ে তৈরি হয়েছে রক্স মিউজিয়াম। তো আজকে স্যাটারডে, কলেজ বন্ধ, মহিলা কলেজ বন্ধ, জাদুঘর আজকে খোলা, কিন্তু কোনো কারণে জাদুঘরের দরজা বন্ধ আছে, আমরা ভিতরে ঢুকতে পারছি না। হয়তো যিনি দায়িত্বে আছেন তিনি এই মুহূর্তে নেই। আর এটা সাপ্তাহিক যে বন্ধের দিন, সেটা মঙ্গলবার, তো সেই হিসাবে আজকে এটা খোলা থাকা দরকার ছিল এই সময়, তাই না? কিন্তু আমরা যা খোলা পাইনি, বাইরে থেকেই পাথরগুলো দেখলাম, দেখে আসলে একটা অনুভূতি নেওয়ার চেষ্টা। পাথরের বয়স তো অনেক, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি বছর। তো সেই পাথর আমরা দেখতে পেলাম। আমরা এই পঞ্চগড় থেকে বিদায় নেব। পঞ্চগড়ের ভ্রমণ শেষ হলো বলা যায়। আমরা এখন রংপুর, রংপুর থেকে বগুড়া, তারপর আমি যাব ঢাকায়। তো সব মিলিয়ে বলা যায় যে এবারের উত্তরবঙ্গ ভ্রমণ এখানে শেষ করছি। হয়তো এখানেই শেষ না, কারণ রংপুরে গিয়েও আমরা একটু ব্রেক দেব, প্ল্যান আছে, বন্ধু আছে, তার সাথে দেখা করব। তো আশা করছি রংপুর পর্যন্ত তো যাই, তারপরে আবার আরেকটু কথা হবে। আমরা তো মোটামুটি ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর একটা করে ব্রেক নেই। এখন আমরা আছি এশিয়ান হাইওয়েতে। এই হাইওয়েটা চমৎকার, নতুন তৈরি করা হয়েছে, নীলফামারী। জায়গার নাম ডোমার। এখানে আবার রেল ক্রসিংয়ের জায়গা আছে, এদিক দিয়ে রেল যায়। তো ছোট্ট একটা ব্রেক দিলাম, এখন একটু চা খাবো, এখানে রেল লাইনের কাছে একটু দাঁড়াবো। এই তো চমৎকার, এটা কিন্তু এশিয়ান হাইওয়ের অংশ। এশিয়ান হাইওয়েতে মোট 32টি দেশ কানেক্টেড হওয়ার কথা। বাংলাদেশের মধ্য দিয়ে যে 3টি রুট গেছে, এই উত্তরাঞ্চলের রুটটির নাম AH2। এটি বাংলাবান্ধা থেকে ঢাকা হয়ে সিলেটের তামাবিল বর্ডার পর্যন্ত। চমৎকার এই হাইওয়ে দিয়ে শুধুই ছুটে চলেছি। পথিমধ্যে আবার নীলফামারী শহরটাও পার হতে হলো। এরপরে নেমে এলো সন্ধ্যা, দিনের আলো ফুরালো। এই ব্লগটিও এখানেই শেষ হলো। বাই বাই, টাটা।